মনোযোগ দেওয়ার জন্য যাদেরকে আমি যাদেরকে বুঝেছি তারা অনেকে বলেছেন যে উনি এত বছর বেঁচেছেন যে ওনার সমসাময়িক অথবা ওনার সাথে যারা কাজ করেছেন যে সমস্ত প্রকৌশলীরা তারা ওনার আগেই এই ধরনের থেকে বিদায় নিয়েছে। সুতরাং ওনার স্মৃতি চারণ করার মতো যারা আছেন খুব অল্প সংখ্যক প্রকৌশলী বেঁচে আছে। আমরা অকৃতজ্ঞ জাতি, আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতি হিসেবে আমরা খুবই অকৃতজ্ঞ একটা জাতি। প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ যে মাপের প্রকৌশলী, এটা ওনার সাথে কাজ করতে করেছেন হচ্ছে আমাদের শফিউদ্দিন ভাই স্থপতি, উনি স্যার বলতে পারবেন ভালো। তো আমরা উনি যে পরিমাণ যে মেধা সম্পন্ন মানুষ, আমরা তাকে জাতি হিসেবে সেই সম্মানটুকু তার প্রয়াণের পরে দিতে পারি। একজন মানুষ কতটা সৎ হতে পারে, কতটা দক্ষ হতে পারে এবং দেশপ্রেমিক হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। সময় মতো যাবেন, সময় মতো কাজ করবেন, যতটুকু কাজ করবেন সেই কাজটুকু খুব পরিচ্ছন্ন এবং চমৎকার ভাবে করবেন। গতকালকে একজন ইঞ্জিনিয়ার আমাকে ওনার স্মৃতির কথা, উনি আসতে পারবেন না আজকে, আমাকে বললেন ওনার স্মৃতির কথা আমাকে বললেন, বাংলাদেশ বিমান ভবনটা রিনোভেশন করা হবে। ওনাকে নিয়ে গেছেন, ওনাকে নিয়ে যাওয়ার পরে উনি কলম দিয়ে আর একটা ছোট্ট হাতুড়ি নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় পয়েন্ট হচ্ছে, শুধুমাত্র টোকা দিচ্ছে। টোকা দিয়ে উপস্থিত ক্ষেত্রে উনি বলে দিছে যে এই এই কারণগুলিতে এই বিল্ডিংটাকে আর রিনোভেশন করা যাবে না। তো তারপরে বিমানের যে হচ্ছে ডিজি, সে এটা মানে নেই, সে বলছে যে এটা বুয়েট টেস্টে। তারপর বুয়েট টেস্টে পাঠায় দেখা গেল যে উনি যা যা বলছে, একজন মানুষ শুধুমাত্র হচ্ছে একটা দেয়ালে অথবা কলম দিয়ে টোকা দিয়ে সে একটা বিল্ডিং সম্পর্কে বলে ফেলছে যে হচ্ছে যে এই কারণে হচ্ছে এই কাজটা ঠিক হবে। উনি দেশের, আমি স্ট্রাকচার আমি যতটুকু জানি ততটুকু আমি বলছি যে আমরা কতটা অকৃতজ্ঞ। ঢাকা স্টেডিয়াম সরকার সিদ্ধান্ত নিল 2003 সালে ঢাকা স্টেডিয়ামটাকে ভেঙে ফেলতে হবে, এটার কোনো লোড নেওয়ার ক্ষমতা নেই, যে কোনো মুহূর্তে ঢাকা স্টেডিয়াম ভেঙে যেতে পারে। তো ওই সাদেক হোসেন খোকা, উনি মেয়র, উনি বললেন যে হচ্ছে যে ঠিক আছে, এটার বিষয়ে আমি একটু ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ শহীদুল্লাহ পরামর্শ নিচ্ছি। উনি এটা টেস্ট করে, এবং টেস্ট খুব খরচের টেস্ট না, টেস্ট করে বললেন যে এইটাকে এমনভাবে রিনোভেশন করা সম্ভব যে আগামী 50 বছরেও এই স্টেডিয়ামে কোনো কিছু হবে না। আমি তখন তার সাথে খুবই ঘনিষ্ঠ, আমি তার কাছে প্রতিদিন সকালবেলা যাই, আমি জানি কি কাজগুলি দেখি, আমি অন্য সেক্টরের। তো তারপরে হচ্ছে সিটি কর্পোরেশনের এটা করে উনি এটা টেস্ট করে বললেন, বলার পরে বুয়েট বেঁকে বসলেন। বুয়েটের ইঞ্জিনিয়ার বললেন যে হচ্ছে যে না, এটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই হচ্ছে এই স্টেডিয়াম ভাঙিয়া রিনোভেশন করা। আবার হচ্ছে উনি তখন চ্যালেঞ্জ করলেন। তো শহীদুল্লাহ ভাই একসময় পিকিংপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সাদেক হোসেন খোকাও একসময় পিকিংপন্থী ন্যাপের সাথে যুক্ত ছিলেন। তো সাদেক হোসেন খোকা তখন সিদ্ধান্ত দিলেন যে শেখ মোহাম্মদ শহীদুল্লাহ যদি হচ্ছে যে এটা করে, মানে এই চ্যালেঞ্জ নেয়, তাহলে সিটি কর্পোরেশন এই চ্যালেঞ্জে শহীদুল্লাহ সাহেবের সাথে থাকবে এবং এই টাকা খরচ করবে, এবং টাকার পরিমাণও খুবই কম। নতুন করে গড়ে তোলার জন্য যে পরিমাণ টাকা লাগবে এটা রিনোভেশন করার জন্য খুবই কম, এবং উনি বললেন যে আমি এটা করে দেবো। উনি ওটা করলেন, করার পরে বুয়েট টেস্টে গেছে। বুয়েট টেস্টে যাওয়ার পরে দেখা গেল যে
আগামী 50 বছরে ঢাকা স্টেডিয়াম আর রেনোভেশন করতে হবে না। এটা একটা ঘটনা ঘটলো, সরকার পরিবর্তন হয়ে গেল, ওইখানে যে ছাদটা ছিল ছাদটা ভেঙে গেল, ভিআইপি যে ছাদটা সেই ছাদটা ভেঙে গেছে। তখন সরকার পরিবর্তন হয়ে মইনুল আহমেদের সরকার চলে আসছে, তত্ত্বাবধায়ক সরকার চলে আসছে। তত্ত্বাবধায়ক সরকারে আমাদের সেনাপ্রধান মইনুল আহমেদ ওনাকে খুব দম্ভ করে দিতেছে, বললেন যে আমি থাকবো, ওনাকে ডাকেন, এখানে যদি লোক থাকতো তাহলে তো বিশাল ঘটনা ঘটে যেত, মানুষ মারা যেত। আমিও ফোন দিচ্ছি, আমি তখন তেলিয়াস থেকে চলে আসছি, যে আমি তো জানতাম ওনার সাথে যে এই কাজটা হয়েছে। আমি ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে বলছে যে হ্যাঁ, আমাকে ফোন করছিল যে সেটা প্রধান, বলছে জেলে যাইতে হবে। তো আমি বলছি যে আমি যে উপযুক্ত প্রমাণ যদি দিতে পারি, যদি আমার কোনো দায় নাই, আর আমার যদি দায় থাকে আমি জেলে যাব, শুধু জেলে না, এখানে মানুষ থাকলে তো মরে যেত, আমি আমার বিচার নিজে গিয়ে বিচারপতির কাছে বলবো যে আমাকে ফাঁসি দিয়ে দেন, কারণ মানুষ থাকলে তো মরে যেত। আমি বলি যে কি বলে এটা। যাই হোক, পরে ওই প্রথম আলো পত্রিকায় দেখা গেল যে মইনুল আহমেদ গেছে এবং সে গেছে এবং ওইটা দেখেছে। আমি পরের দিন ফোন দিচ্ছি যে মইনুল আহমেদ কি বললো, বলে যে মইনুল আহমেদ বললো, দেখা হওয়ার পরে বললে যে আমাকে ব্যঙ্গাত্মক কথা বলে বললো যে হ্যাঁ জেলে যেতে হবে। তো আমি বললাম আমাকে কি বললেন, কারণ বললাম যে জেলে যাওয়ার অভ্যাস প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ আছে। তো আমি বললাম যে তারপরে এটা কি হলো, বললো যে ওইখানে ইনভেস্টিগেশন হয়েছে, আমরা যে ছাদ দিছি, ছাদে যে ওয়াটার ডিসপোজাল পাইপ দিছি সেইখানে ওরা মেনটেন করে নাই, ওইখানে ওরা এই প্লাস্টিকের পানির বোতল দিয়ে ওইটা সবগুলি হতেছে 4টা পাইপ বন্ধ হয়ে গেছে প্লাস্টিকের জন্য। বন্ধ হয়ে যাওয়ার পরে বৃষ্টি হওয়ার কারণে ওইটার যে উপরে যে ওয়াটার পানি পড়ছে, স্যার বলতে পারবে ভালো, যে পানি জমছে সেই ক্যাপাসিটিটা সে নিতে পারে নাই, কিন্তু আমি তো ওয়াটারের ক্যাপাসিটি ওইখানে রাখি নাই। আমি বলছি যেহেতু ওয়াটারের ক্যাপাসিটি এখানে হবে, তুমি যদি মেনটেনেন্স করতে না পারো, এখন তুমি যদি মেনটেনেন্স করতে না পারো, তুমি একটা মেনটেনেন্স না করে তুমি যদি এই কাজটা করো, তো দায়িত্ব কি আমার থাকবে? আমি তো তোমাকে পানির লোড বিয়ারিং ক্যাপাসিটি এখানে রাখি নাই। তো তারপরে মইনুল আহমেদ আরো 2-3 জন প্রকৌশলীকে ডাকছে, তারা বলছে যে স্যার যেটা বলছে সেটাই সঠিক, কারণ হচ্ছে আমরা যদি এইভাবে লোড বিয়ারিং ক্যাপাসিটি দেই তাহলে বিল্ডিং এর কি আমি ভালো বলতে পারবো না। এই যাই হোক, একটা করার পরে মইনুল আহমেদ চলে গেছে। তো বলছে যে চলে গেছে, উনি আর হচ্ছে করে নেই। তো শহীদুল্লাহ ভাই যেটা বলছে, বলে যে আমি নিজ খরচে আবার এটা করে দেবো, এটা ওরা বলার আগে আমি বলে শুনে আমি করে দিচ্ছি। একটা স্টেডিয়ামকে সে একেবারে রিনোভেশন করে কত কোটি টাকা বাঁচায় দিল দেশে। সেই প্রকৌশলীকে আমাদের দেশ মৃত্যুর পরে প্রকৌশলীদের হচ্ছে আমরা পাচ্ছি না যে তার স্মরণ সভা করার জন্য। 1955 সনে স্যার ভালো বলতে পারবে, 1955 সনে অনেক গল্প ঘটে গেছে। তো 1955 সনে সে আহসানুল্লাহ কলেজে বুয়েট থেকে পাশ করে সেখান থেকে কতটা যুদ্ধ করছে সেই গল্পগুলি হচ্ছে ছিল। বাংলাদেশে কনসালটেন্সি ইঞ্জিনিয়ারিং এর জনক, মানে কনসালটেন্সি ফার্মের জনক, কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে প্রকৌশলী যারা যে কমিউনিটি, সেই কমিউনিটি তাকে সেইভাবে স্মরণ করে না। উনি বুয়েটের একাডেমিক কাউন্সিলের মেম্বার ছিলেন দীর্ঘদিন। বাংলাদেশের এমন কোন প্রকল্প নাই, মেগা প্রজেক্ট 80-র দশকে ছিল, সৃষ্টি হয়েছে যেখানে ইঞ্জিনিয়ারশিপ কমার্স অনেক গল্প আমি 7.5 বছর ওনার সাথে শুনছি। আমার এই ছাত্র রাজনীতির শেষে ডক্টর গোলাম মহিউদ্দিন স্যার আমাকে ওনার কাছে নিয়ে গেলেন। উনি আমার কথা শুনলেন, কথা শোনার পরে বললেন যে তোমার কি লাগে? তো আমি বললাম যে আপনি শুধুমাত্র এই নেতা কর্মীদের এই তেলগ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিতে, এইটার জন্য আমাকে নিয়ে গেলেন। ডক্টর গোলাম মহিউদ্দিন স্যার আমাকে খুব পছন্দ করতেন। তো নিয়ে যাওয়ার পরে
আমাকে বললেন যে তোমার কি লাগবে। তা আমি বললাম যে আমাকে আপনি দুইটা জিনিস দিবেন। কি দিবেন? বললাম যে হচ্ছে যে জমায়েতে যে আসে লোকজন যে হচ্ছে নিয়ে আসবে, এই এদের খরচটা দিয়ে দিবেন আপনি, আসার খরচটা, যাওয়ার খরচটা ওরা কি করবে। আর এই সংগঠনটা পরিচালনা করার জন্য যাতে করে হচ্ছে কারোর জন্য হচ্ছে অর্থের জন্য হচ্ছে আমাদেরকে সময় ব্যয় করতে হয়। বললো যে এটা কেন? তা আমি বললাম যে আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছি, ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলাম। আমি দেখছি যে জাতীয় সম্মেলনের অর্থ জোগাড় করতে গিয়ে আমরা আমাদের 80% সময় ব্যয় করে ক্লান্ত হয়ে গেছে কর্মী বাহিনী। যখন যেদিন জাতীয় সম্মেলন আমরা যে হচ্ছে অন্যদেরকে নিয়ে আসবো, সাধারণ ছাত্রদেরকে নিয়ে আসবো, সেই এনার্জি আর আমাদের কর্মী বাহিনী এবং নেতা কর্মীদের থাকে না। সুতরাং আপনি যদি এটা করতে পারেন এবং এটা যদি প্রপারলি ইউজ হয়, তাহলে দেখবেন যে হচ্ছে যে আমরা আমাদের মেধাটা সর্বোচ্চ দিতে পারবো। বলবেন যে গ্রান্টেড, গ্রান্টেড, আমি টেস্ট করে দেখবো যে তুমি এটা পারো কিনা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো সেই পর্যন্ত থাকলো। করার পরে হচ্ছে যে উনি বললো আমাকে বললো যে হচ্ছে যে অ্যাকাউন্টস দেখতো, যে তাকে বললো যে ও দিবে, আমি সিগনেচার করব এবং একে টাকা দিয়ে দিলাম। তো কয়েকদিনের পরে হচ্ছে এই কাজ যখন সফল হয়ে গেল, তখন উনি আমাকে আস্তে আস্তে ওনার কাছে ফিরতে দিলেন। এবং যখন আমি বললাম যে সারা বাংলাদেশে আপনি তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা কমিটি করে পাবেন, তা উনি আমাকে বললেন তুমি যাও। তা আমি যাবো না। উনি একটা লোক রাখলেন আব্দুল খালেক, এবং জানেন আমি অপরাধ বোধে বুঝি। উনি করলো কি, যখন দেখলাম আমি জেলা সফর করতে মানে আমার ভালো লাগতো না, কষ্টকর জেলা সফর করা, উনি নিজে সেই জয়পুর হাটে গেছে, সেই হচ্ছে লালমনিরহাটে গেছে, ম্যাক্সিমাম জেলায় উনি নিজে ওই বয়সে গেলেন। এবং উনি যদি ওই ইনিশিয়েটিভটা না নিতে, অনেক নীরব ঘটনার সাক্ষী আমি, তাহলে হচ্ছে ওই গ্যাসটা তখনই হচ্ছে মানে বাংলাদেশ টাটাকে দিয়ে দেয়, ইন্ডিয়াতে দিয়ে দেয়। এবং ওই সময়ে বিশেষজ্ঞরা বললো, আজকে দেখেন সময়ের সাথে সময় মিশে যায়। এই যে ডক্টর তামিম আর হচ্ছে অধ্যাপক এজাজ, উনি খুব গালিগালাজ করতেন এই বইটাতে দুই অধ্যাপককে, এরা গ্যাস এক্সপোর্টের পক্ষে দাঁড়ালেন। তখন বদরুল ইমাম, বুয়েটের আরেকজন অধ্যাপক মারা গেছেন, অধ্যাপক নুরুল ইসলাম, ওনারা বললেন যে না, বাংলাদেশে যে গ্যাস আছে এই মজুদ বাংলাদেশ যদি ব্যবহার করে, তাহলে 2025 সনের পরের থেকে বাংলাদেশে গ্যাস সংকট হবে এবং 2032 সনে বাংলাদেশ গ্যাস শূন্য হয়ে যাবে যদি নতুন ক্ষেত্র আমরা না পাই। আর আমাদের তখনকার অর্থমন্ত্রী বললেন যে হচ্ছে কি, সেটা হচ্ছে যে গ্যাসের, সিলেটি লোক থাকলে মাফ করবেন আমাকে, বললে যে সিলেটি ভাষায় যে মাটির নিচে গ্যাস রাখিয়া লাভ কি, এটা বিক্রি করিয়া টাকা ক্যাশ করা তো ভালো। এখন আজকে ওই সময় উনি এটার বিরুদ্ধে দাঁড়ালেন। আমরা ঢাকায় ইউনিকল থেকে গ্যাসটা এক্সপোর্ট হবে ইন্ডিয়ার টাকাতে। ওই সময় হচ্ছে আমরা ঢাকা বিবিয়ানা লং মার্চ দিলাম 6 থেকে 13 মার্চ, এবং সেটাতে ব্যাপক সাড়া আমরা পেয়েছি। তো আমি দেখলাম যে ওনার আমি এক সময় আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে। উনি আমাকে ডাইকা বললো, তখন আমাকে ওই স্যার ডক্টর গোলাম মহিউদ্দিন স্যারের ক্যান্সার ধরা পড়ছে, তো উনি আমাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করে দিচ্ছে। তো বললো যে, আমি বললাম যে হচ্ছে কি, আমার মনে হইলো না যে অ্যারেস্ট করা, কিন্তু কেউ তাকে বোঝাইছে যে আমরা অ্যারেস্ট হয়ে যাবো দুজনে। তো বললো যে তুমি আত্মগোপনে চলে যাও। আমি আত্মগোপনে যাইনি, উনি আত্মগোপনে থাকলো কয়েকদিন। তো তারপরে হচ্ছে বললো যে আমি জেলে যাওয়ার আছে, আমি জেলে চলে যাব, তুমি এই জায়গা থেকে অর্থ নিবা, অর্থ নিয়ে এই মুভমেন্ট হতেছে। এই গ্যাসটা উনি যদি না থাকতো, বাংলাদেশের এই জাতীয় সম্পদ ওই সময়ই চলে যেত। এখন একজন প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ থাকলে আমি আপনাদেরকে বলতে পারতাম, আমি নিশ্চয়তা দিতে পারতাম, আমেরিকার সাথে যে চুক্তিটা বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বার্থ বিরোধী যে চুক্তিটা করেছে, এই চুক্তিটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ একজন প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ থাকলে
বাংলাদেশে হতো, এবং আমি বিশ্বাস করি এইটা যদি বাতিলও করতে না পারতো তাহলে পরিবর্তন পরিমার্জন সেটা করতে সরকার বাধ্য হতো। উনি বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে কথা বলতে, বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার সেই আমেরিকাতে, সেইখানে গিয়ে উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এশিয়া প্যাসিফিক এই জায়গার যে হচ্ছে রিজনের যে হেড, তাকে বলে আসছে যে তোমরা বাংলাদেশে একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, তোমরা বাংলাদেশকে শোষণ করো। সেই কথা শুনে বলছে যে তুমি আমাকে এই কথা বলার জন্য গেট আউট। সে ওইখান থেকে বের করে দিচ্ছে যে তুমি এই কারণে অ্যাপয়েন্টমেন্ট নিছো, তোমার হচ্ছে এই যে এই ব্যাকগ্রাউন্ড, আমি তো ভাবছি যে তুমি অন্য কোনো কাজে আসছো। বলছে যে না, তোমরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, তোমরা শোষণ। সেখানে গিয়ে বলে আসছে। আমরা তো আর সেটা, এই ধরনের মানুষ, এই ধরনের ব্যক্তি জীবনে কোনোদিন সেকেন্ড হয় নাই, তাদেরকে আমরা আসলে সত্যিকার অর্থেই ই করতে পারি না। আজকে এখানে ইঞ্জিনিয়ারিং কমিউনিটিকে আমার খুব ইচ্ছা ছিল যে অসিদ্ধা আসছে, আপনারা আসছে, এখন তারা বলবে যে ইঞ্জিনিয়াররা কেন আমাদের শহীদুল্লাহ ভাইকে এই স্মরণ করবে না, ইঞ্জিনিয়াররা কেন বুয়েট ক্লাবে প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ স্মরণ সভা হবে না, কেন বুয়েটে সাধারণ ছাত্রদেরকে নিয়ে বুয়েটের উপাচার্য শহীদুল্লাহ সাহেবের স্মরণ সভা করবে না, কেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট একটা কর্মসূচি করবে না। সমস্যা, সে হয়তো স্পষ্ট কথা বলতো, কিন্তু সে তো বাংলাদেশের প্রকৌশলীদের গর্ব ছিল। এই 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 যন্ত্রণাটা আমার ভেতরে আছে যে এত বড় মাপের একজন প্রকৌশলী, সেই প্রকৌশলীকে আমরা বাংলাদেশ আসলে করলাম না। যেই যাই করুক আর না করুক, সেটা হচ্ছে যে আলমগীর কবিরের গ্রিন ভয়েস প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আলমগীর কবির বলবে, আর গ্রিন ভয়েসের বন্ধুরাই বেশি আসছে আজকে, অন্যরা তো আসেনি। তো ওনার তো দুইটা দিক ছিল, একটা হচ্ছে যে উনি প্রকৌশলী ছিল, আর একটা হচ্ছে যে উনি সামাজিক এবং দেশের জন্য দেশপ্রেমিক মানুষ ছিলেন। তো আমরা তাকে স্মরণ করি, কিন্তু আমাদের দিক থেকে একটা আহ্বান থাকবে যে দুইটা বিষয়। একটা হচ্ছে যে ওনার যে বর্ণাঢ্য জীবন, এত মেধাবী, ওনার বাবা, ওনার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভক্ত ছিলেন ওনার বাবা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো যাতে ওনার এই ছেলেটা হয়, সেই কারণে ওনার নাম নাকি শহীদুল্লাহ রেখেছিলেন, এবং সেটা তো উনি তার জীবন দিয়ে হচ্ছে উনিও আরেক শহীদুল্লাহ হয়েছে। আরেকটা হচ্ছে যে উনি যে এই ভবিষ্যতে এই যে ওনার যে জীবনী, উনি যে অমর অনেক কীর্তি করে গেছেন স্থাপত্য ক্ষেত্রে, সেটা যাতে ইঞ্জিনিয়াররা অথবা আমরাও দাবি জানেন যে বাংলাদেশের আগামী প্রজন্মে, আমি কাউকে খাটো করতেছি না, অনেক আজে বাজে স্লোগান দেওয়ার লোকের নাম আসতেছে যে হতেছে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করার জন্য, যারা গালিগালাজ করে হচ্ছে মারা গেছে, তাদের চাইতে এই শহীদুল্লাহ সাহেবের জীবনী যদি বাংলাদেশের শিশু কিশোরদেরকে শেখানো হয়, তাহলে আমাদের দেশের কিছু লাভ হবে। তো সুতরাং আমাদের এই স্মরণ সভা থেকে সরকারের কাছে আহ্বান থাকবে, এই সরকারের কাছে, যাতে ভবিষ্যতে আমাদের পাঠ্যপুস্তকের কোনো না কোনো শ্রেণীতে শহীদুল্লাহ সাহেবের জীবনী অন্তর্ভুক্ত করা হয়। শহীদুল্লাহ সাহেব সবার সাথেই মিশতেন, আজকের প্রধানমন্ত্রী জানে না, উনি আমাকে নিজে বলছেন। সেটা হচ্ছে যে মাঝে মাঝে বঙ্গভবনে জিয়াউর রহমান সাহেব তাকে নিয়ে যেতেন, গল্প করতেন, মাঝে মাঝে নিয়ে যেতেন, ডেকে নিয়ে যেতেন, গাড়ি পাঠায় নিয়ে গিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে উনি আলাপ করতেন, এবং হচ্ছে এমনকি বিএনপি গঠনের বিষয়েও পরামর্শ চাইছিলেন। আওয়ামী লীগ সরকারের সাথে তার একটা সম্পর্ক খারাপ ছিল, কারণ উনি পিকিংপন্থী রাজনীতি করতেন সেই 70-এর দশকে, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদুল্লাহ ভাই জেলে ছিলেন, এবং ফিরে এসে দেখেন তার দুইটা ভাইকে মেরে ফেলেছে। এবং যেদিন হচ্ছে 16 ডিসেম্বর এই মানে জেলখানা ভেঙে সবাই বেরিয়ে আসে, সেই দিন উনি বেরিয়ে আসছিলেন। এটার অনেক স্মৃতি কথা, 7.5 বছর অনেক। এখন যেটা আমি বলি সেটা হচ্ছে যে আগামী দিনে অসিদ্ধা আছে, অসিদ্ধা আমার পরে অসিদ্ধা বলবেন
অসিতদা ভালো বলতে পারবেন, অসিতদাদের জীবনেও তার কি প্রভাব সেটাও অসিতদা বলতে পারবেন আসলে সুন্দর করে আমার চাইতে। আমি তো ইঞ্জিনিয়ার, আমার শুধু দুঃখ একটাই যে বাংলাদেশের প্রকৌশলীরা যাতে ভবিষ্যতে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করে, যে এই মানুষটাকে তারা যাতে হচ্ছে অন্তত শ্রদ্ধা জানায়, কৃতজ্ঞতা জানায়। আর প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ যে জীবনী, সেই জীবনীটা যাতে আমাদের ভবিষ্যতের প্রজন্ম জানতে পারে এবং কোনো না কোনো শ্রেণীতে তার যে হচ্ছে জীবনী, সেই জীবনী যাতে অন্তর্ভুক্ত করা হয়। আজকে দ্বিতীয় বার্ষিকী, তার প্রতিদিন ডায়েরি লিখতেন, ডায়েরিগুলি যদি তার পরিবার আমাদেরকে দেয় তাহলে আমরা ইউনিভার্সিটির আলমগীর কবির সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার ডায়েরিটাকে ছাপিয়ে দেব, প্রকাশ করব। এবং সেই ক্ষেত্রে ভবিষ্যতে শহীদুল্লাহ ভাইয়ের 9ই আগস্ট তারিখ প্রত্যেক বছর আমরা পালন করব। প্রথম বছর যেভাবে পালিত হয়েছে তার চাইতে আজকের পালন করার জায়গাটা অনেক ছোট, কিন্তু আগামী তৃতীয় যে হচ্ছে মৃত্যুবার্ষিকী স্মরণ সভা, সেটা আরো ভালো হবে। এবং আমরা আর তাকে নিয়ে স্মরণীয় স্মারক গ্রন্থ বের করার করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। শুধু তাই না, আমরা যাতে তাকে নিয়ে বই লিখতে পারি, পাঠ্যপুস্তক সহ তাকে নিয়ে যাতে আমরা জীবনী গ্রন্থ লিখতে পারি, সেটারও আমরা একটা উদ্যোগ গ্রহণ করব। ভবিষ্যতে সেই ধরনের কার্যক্রমে আপনাদের পাশে পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সূচনা বক্তব্য, অর্থাৎ উদ্দেশ্যটা হচ্ছে এই প্রতি বছরে 9ই আগস্ট আমরা পালন করব, কেউ করুক আর না করুক। গ্রিন ভয়েসের বন্ধুরা আসবে, ভবিষ্যতে গ্রিন ভয়েসের বন্ধুদের সাথে বাংলাদেশের প্রকৌশলীরাও থাকবে, সাথে না, গ্রিন ভয়েসের তরুণ বন্ধুদের সামনে বাংলাদেশের প্রকৌশলীরা থাকবে। সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আমাদের এখানে অসংখ্য অন্য বক্তারা দেবেন, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, আমরা তাকে স্মরণ করি। প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা শহর না, সারা বাংলাদেশের বিভিন্ন স্থাপত্যের ভিতরে বেঁচে আছে। প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের জাতীয় সম্পদের ভিতরে বেঁচে আছেন। প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের জনগণের সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ের ভিতরে বেঁচে থাকবেন। আশা করি ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধভাবে এই অতিমানবকে সবাই মিলে হচ্ছে স্মরণ করতে পারবো, শ্রদ্ধা করতে পারবো, এবং অকৃতজ্ঞতার যে হচ্ছে আমাদের উপরে যে অপবাদ, সেই অপবাদ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।